ইন্টারনেটের এক অন্ধকার আর বিপজ্জনক জগতে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক জগতের গভীরে ডুব দেব যা খুব কম মানুষই দেখেছে, কিন্তু এই জগৎটার ক্ষমতা আছে আমাদের ডিজিটাল জীবনকে আড়াল থেকে নিয়ন্ত্রণ করার। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করি, মানে গুগল, ফেসবুক, ইউটিউব, সেটা আসলে পুরো ইন্টারনেটের কতটুকু বলুন তো? মাত্র 4%। এটাকে বলা হয় সারফেস ওয়েব, মানে সাগরে ভেসে থাকা বরফের চূড়াটার মতো। আসল বিশাল ইন্টারনেট তো এর নিচেই লুকিয়ে আছে। প্রায় 90%-এরও বেশি হল ডিপ ওয়েব, আর তারও গভীরে ঘাপটি মেরে আছে ডার্ক ওয়েব। 1%-এরও কম, কিন্তু সবচেয়ে রহস্যময়। তো কি আছে এই অদৃশ্য জগতে? চলুন এবার এর গভীরে নামা যাক। সহজ কথায় বলতে গেলে ডার্ক ওয়েব হল ইন্টারনেটের সেই অংশটা যা ইচ্ছে করেই লুকিয়ে রাখা হয়েছে। সাধারণ গুগল ক্রোম বা ফায়ারফক্স দিয়ে এখানে ঢোকা যায় না। এর জন্য লাগে টরের মতো বিশেষ সফটওয়্যার, আর এর মূল উদ্দেশ্য একটাই, পরিচয় গোপন রাখা। এখন প্রশ্ন হল, কিভাবে এই পরিচয়টা গোপন রাখা হয়? এর পেছনে যে প্রযুক্তিটা কাজ করে তার নাম হল টর নেটওয়ার্ক। চলুন দেখি এটা আসলে কিভাবে কাজ করে। টর নেটওয়ার্ককে দি অনিয়ন রাউটারও বলা হয়, মানে পেঁয়াজের রাউটার, কারণ এটা পেঁয়াজের খোসার মতো করে ডেটাকে অনেকগুলো স্তরে মুড়ে ফেলে। যখন কোনো ডেটা পাঠানো হয় তখন সেটা 3টে ধাপ পার করে। প্রথমটা হলো এন্ট্রি নোড। এটা শুধু জানে রিকোয়েস্টটা কোত্থেকে আসছে। মাঝখানের মিডিল নোড কিছুই জানে না। আর একদম শেষের এক্সিট নোড শুধু জানে রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে। এই আঁকাবাঁকা পথটাই ব্যবহারকারীর আসল পরিচয়টাকে লুকিয়ে ফেলে। কিন্তু ভাবলে ভুল হবে যে এখানে পরিচয় গোপন রাখাটা 100% নিশ্চিত। এটা আসলে একটা ভ্রমমের মতো। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন অনেক আধুনিক কৌশল ব্যবহার করে ঠিকই ব্যবহারকারীকে খুঁজে বের করতে পারে, যেমন ব্রাউজার ফিঙ্গারপ্রিন্টিং বা ট্রাফিক অ্যানালাইসিসের মতো পদ্ধতি দিয়ে ডেটার উৎস জানা সম্ভব। এমনকি অপরাধীরাও ক্ষতিকর এক্সিট নোট তৈরি করে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। তার মানে ডার্ক ওয়েবে কেউই আসলে পুরোপুরি অদৃশ্য বা নিরাপদ নয়। আর এই গোপনীয়তার সুযোগ নিয়েই ডার্ক ওয়েব হয়ে উঠেছে অপরাধের এক বিশাল ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখন অপরাধ সেখানে একটা সার্ভিস বা সেবা হিসেবে বিক্রি হয়। এই স্লাইডটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আগে হ্যাকিং করতে হলে অনেক কারিগরি দক্ষতা লাগত, কিন্তু এখন যে কেউ টাকা দিয়ে অপরাধমূলক সফটওয়্যার বা সার্ভিস ভাড়া নিতে পারে। এই মডেলগুলোকে বলা হয় ম্যালওয়্যার অ্যাজ আ সার্ভিস বা র্যানসমওয়্যার অ্যাজ আ সার্ভিস। এর ফলে সামান্য জ্ঞান নিয়েও যে কেউ ভয়ঙ্কর সাইবার হামলা চালাতে পারে। এর সবচেয়ে ভয়ঙ্কর একটা উদাহরণ হল রেডলাইন স্টিলার। এটা এমন একটা ম্যালওয়্যার যা কোনো কম্পিউটার থেকে পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য, এমনকি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মতো সবকিছু চুরি করে নিতে পারে। আর সবচেয়ে আতঙ্কের কথা কি জানেন? এর দাম। একজন সাইবার অপরাধী মাসে মাত্র $100 খরচ করে এই মারাত্মক ম্যালওয়্যারটা ভাড়া নিতে পারে। ভাবা যায় অপরাধ জগতে ঢোকার রাস্তাটা কতটা সহজ হয়ে গেছে। ডার্ক ওয়েব এখন অবৈধ পণ্য আর সেবার জন্য একটা গ্লোবাল এবং বেনামি সুপারমার্কেটে পরিণত হয়েছে। এই মার্কেটপ্লেসগুলোকে বলা যেতে পারে অবৈধ জিনিসের অ্যামাজন। ভাবুন তো, এখানেও বিক্রেতাদের রেটিং আছে, ক্রেতাদের রিভিউ আছে, এমনকি নিরাপদ লেনদেনের জন্য এসক্রো সার্ভিসের মতো ব্যবস্থাও আছে। সবকিছু মিলিয়ে এটা একটা পুরো দস্তুর সংগঠিত বাজার। কি বিক্রি হয় এখানে? তালিকাটা শুনলে গা শিউরে উঠবে। হেরোইনের চেয়েও 50 গুণ বেশি শক্তিশালী মাদক, ফেন্টানাইল থেকে শুরু করে মাত্র $10-20 মানুষের পুরো আইডেন্টিটি কিট, হ্যাক করা বড় বড় কোম্পানির নেটওয়ার্কে ঢোকার অ্যাক্সেস, এমনকি রেজিস্ট্রেশন ছাড়া ঘোস্ট গান পর্যন্ত পাওয়া যায়। এই ডিজিটাল বাণিজ্যর বাস্তব জগতে যে কি ভয়ঙ্কর প্রভাব ফেলছে তা কল্পনাও করা কঠিন। এখন মনে হতে পারে এসব তো বিদেশের ঘটনা, কিন্তু না, এই অন্ধকার ছায়াটা এখন সরাসরি আমাদের দেশের ওপরেও এসে পড়েছে। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যাবে হুমকিটা কতটা বাস্তব। 2016 সালের বাংলাদেশ ব্যাংক হ্যাকের কথা তো আমরা জানি। এরপর 2021 সালে যখন এলএসডি সিন্ডিকেট ধরা পড়ল, তখন জানা গেল যে এই মাদকও অর্ডার করা হচ্ছিল অনলাইনে। আর মাত্র গত বছর 2023-এ হোয়াইট ডেভিল নামের এক কিশোর হ্যাকার গ্যাংয়ের গ্রেফতারের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তরুণ প্রজন্মের কাছে এর আকর্ষণ কতটা ভয়ঙ্কর। তরুণদের কাছে ডার্ক ওয়েব মানেই একটা দারুণ অ্যাডভেঞ্চার, একটা কৌতূহল, কিন্তু এই কৌতূহলই প্রায় তাদের অজান্তে অপরাধ জগতে ঢোকার একটা দরজা হয়ে ওঠে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিন্তু বসে নেই। তারা ডার্ক ওয়েবের এই অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে সমানে লড়ে যাচ্ছে। কিন্তু এই লড়াইটা যেন এক অন্তহীন যুদ্ধ। এর কারণটাকে বলা হয় হাইড্রা এফেক্ট।
গ্রিক পুরাণের সেই হাইড্রা দানবের মতো, যার একটা মাথা কাটলে দুটো নতুন মাথা গজায়। ঠিক সেভাবেই যখনই কোনো একটা বড় মার্কেটপ্লেস বন্ধ করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তার জায়গায় আরও কয়েকটা নতুন মার্কেটপ্লেস গজিয়ে ওঠে। এই কারণেই ডার্ক ওয়েবকে পুরোপুরি নির্মূল করা প্রায় অসম্ভব। তবে এখানেই গল্পটা আরও জটিল হয়ে যায়, কারণ ডার্ক ওয়েবের আরও একটা দিক আছে। একদিকে এটা যেমন সন্ত্রাস, মাদক পাচার আর ডেটা চুরির কারখানা, ঠিক অন্যদিকে এটাই আবার স্বৈরাচারী শাসনের অধীনে থাকা সাংবাদিক, হুইসেল ব্লোয়ার বা মানবাধিকার কর্মীদের জন্য কথা বলার একমাত্র নিরাপদ আশ্রয়। মানে একই প্রযুক্তি যা অপরাধকে শক্তি যোগাচ্ছে, সেটাই আবার স্বাধীনতাকে রক্ষা করছে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ায়? প্রযুক্তি কি আসলে নিরপেক্ষ, নাকি ডার্ক ওয়েব আমাদের সমাজেরই একটা আয়না, যেখানে আমরা নিজেদের সবচেয়ে অন্ধকার দিকটা দেখতে পাই? এর উত্তরটা হয়তো আমাদের নিজেদের মধ্যেই খুঁজে বের করতে হবে।